অনেকদিন পর বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলতে বসেছি। কারণ প্রচুর দর্শক আমাকে কমেন্ট করেছেন। প্রচুর মানে প্রচুর। তারা বাংলাদেশের আ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনতে চান। বাংলাদেশ নিয়ে আমি আবারও বলছি যে আমার খুব পছন্দের বিষয় বাংলাদেশের রাজনীতি ছিল। কিন্তু ইদানিং আমার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে সবচেয়ে অপছন্দ। কারণ কি জানেন? আমি যখন সাংবাদিকতার জায়গা থেকে আপনাদেরকে সত্য সংবাদগুলো দিতে চাইব, তখন বিশাল একটা সংখ্যা আমার বিপক্ষে চলে যাবে। তার প্রধান কারণ হলো প্রতিটি মানুষ সত্য নিরপেক্ষ সংবাদ দেখতে চায় না। তারা চায় তার পক্ষে যেন আমি কথা বলি বা তার দলের পক্ষে যেন আমার কথা যায়। যেদিন বাংলাদেশের মানুষ সত্য এবং নিরপেক্ষ সংবাদ শুনতে চাইবে, সেদিন বাংলাদেশের পুরো চেহারা পাল্টে যাবে। এখন ধরেন আমি যে কথাগুলো বলবো একটু পরে, কেউ না কেউ আমাকে কোনো পক্ষে ভাগ করবেন। কিন্তু কেউ চিন্তা করবেন না যে কথাগুলো বলছি এগুলো সত্য না মিথ্যা। হ্যাঁ, মাসুম হয়তো আমার দলের বিরুদ্ধে বলছে, অমুক বলে মাসুম হয়তো আমার দলের বিরুদ্ধে বলছে। আমার দল চিন্তা করেন। কেউ আমার দেশ চিন্তা করেন না। কেউ আমার দেশের জনগণ চিন্তাটা করেন না। এটাই হলো আমাদের পিছিয়ে পড়া বা ৫৪ বছরে বাংলাদেশ যে একটা অন্ধকারের দিকে যাচ্ছে তার প্রধান কারণ। দর্শক, আজকের প্রধান বিষয়টি কি আমাদের? গুপ্ত রাজনীতি। বাংলাদেশে আসলে গুপ্ত রাজনীতির যে নতুন সংজ্ঞা রচিত হচ্ছে, এটি কি নতুন একটি ডাইভার্সন হচ্ছে যে বাংলাদেশে এখন গুপ্ত দিয়ে কোনো একটি দলকে সাইজ করা হবে? নাকি বাংলাদেশ তার পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নেবে না? নাকি বাংলাদেশের এমন কিছু নিকট কি বলবো সমস্যা আছে যেগুলোকে দূর করার জন্য এই গুপ্ত রাজনীতিকে সামনে আনা হচ্ছে? যদি আমি খুলে বলি, বর্তমান যে নতুন সরকার এসছেন, এই সরকারের মধ্যে আমরা এখনো কোনো নতুন চমক দেখিনি। আমরা চমকের প্রত্যাশায় আছি। সরকারের এখনো খুব লম্বা সময় পার হয়নি। আশা করি সামনে অনেক লম্বা সময় তারা চমক দেখাবেন। কিন্তু চমক দেখাতে না পারলেও অনেক ব্যর্থতা আমরা ইতিমধ্যে দেখেছি। কেন যেন মনে হচ্ছে এই ব্যর্থতা ঢাকার জন্য গুপ্তকে সামনে আনা হচ্ছে। গত ৫৪ বছরে বাংলাদেশে আমরা দেখেছি রাজাকার সংজ্ঞায়িত করে রাজনীতির একটা প্রেক্ষাপট তৈরি করতে রাজাকার শব্দ নিয়ে রাজনীতি হয়েছে, এখন হচ্ছে গুপ্ত নিয়ে রাজনীতি। শেখ হাসিনা যখন রাজাকার শব্দটা উচ্চারণ করে ক্ষমতা হারালেন, তখন আজকের সরকারি দল এই রাজাকার শব্দটা বলতে আর সাহস পাচ্ছেন না। তাই তারা একটা গুপ্ত শব্দকে আবিষ্কার করেছেন এবং এটা দিয়ে রাজনীতি করতে চান। দর্শক, আসলে ঘটেছে কি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন। আপনারা তো শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি শোনার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন। দেখা যাচ্ছে তোকে। আরো সর। দর্শক, চিটাগংয়ের সিটি কলেজ, সেখানে একটি গ্রাফিতি দেয়ালের অঙ্কন ছিল। সেখানে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুলেছিল কোনো একটি ছাত্র সংগঠন, হতে পারে শিবির বা কোনো অন্য সংগঠন। তো ছাত্র রাজনীতি বা ছাত্রলীগের রাজনীতি এটার বিরুদ্ধে গ্রাফিতি তৈরি করা হয়েছিল। ছাত্রদল এই শব্দটি পছন্দ করতে পারেনি। তাদের অন্যতম প্রিয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের এই বক্তব্যটি পছন্দ হয়নি। তারা সেখানে গুপ্ত শব্দটা যোগ করে দিয়েছে, ছাত্র শব্দটা মুছে দিয়ে। প্রথম প্রশ্ন, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করলে ছাত্রদলের কষ্ট লাগবে কেন? নাকি তারা মুদ্রার এপিঠ-ওপিঠ নিজেকে মনে করছে? প্রথম প্রশ্ন। তারা ছাত্র শব্দটা মুছে দিয়ে গুপ্ত লিখল কেন? তাদের প্রায় ২০ বছরের সহযাত্রী ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত, এবং তারা এখন বর্তমানে ক্ষমতায় আছে। এই দেশকে এগিয়ে নিতে হলে এই দুটো দলকে বিভিন্ন ইস্যুতে এক প্ল্যাটফর্মে আসতে হবে এবং আসলেই তবে দেশ এগিয়ে যাবে। গত ৫৪ বছরে আমরা পারিনি বলে বাংলাদেশ পিছিয়েছে। তারেক রহমান চান দেশকে এগিয়ে নিতে। তারপর ছাত্র শিবিরের সভাপতি সেই গুপ্ত লেখাটির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন, ফেসবুকে পোস্ট করে ছাত্রদলকে ধন্যবাদ দিয়েছেন, উইশ করেছেন যে ছাত্রদল ভালো কাজ করেছে। অর্থাৎ শিবির এটাকে নিয়ে একটা নতুন খেলা খেলেছে। ছাত্রদল শিবিরকে কটাক্ষ করতে গুপ্ত লিখেছে, শিবির সেটার সামনে ছবি তুলে ফেসবুকে ছাত্রদলকে ধন্যবাদ দিয়েছে। ছাত্রদল নিতে পারেনি। কিরে, তোদেরকে তো খোঁচা মারার জন্য আমরা এটা করলাম, তোরা খুশি হয়ে আবার ছবি আপলোড দিলি কেন? ব্যাস, এক পক্ষের সাথে আরেক পক্ষের মারমুখী অবস্থান।
খবরপত্রগুলো বলছে ছাত্রদল হঠাৎ করে এসে আক্রমণ করে। অধিকাংশ গণমাধ্যমের খবর দেখেছি, যেহেতু আমি সেই স্পটে ছিলাম না। এরপর দুই পক্ষের মধ্যে মারমুখী অবস্থান, এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছি ক্রিজ, হকি স্টিক, বড় বড় দা, এটা কি বগিদা নাকি বলে বাংলাদেশে, এই দাগুলো নিয়ে খুব বয়স্ক বয়স্ক লোকেরা বস্তি থেকে ভাড়া করে লোক আনা হয়েছে, তাদেরকে নিয়ে হামলা শুরু করে একটি দল আরেকটি দলের উপর। একটি দল আরেকটি দলের উপর ধরে নেন আপনারা কোন দল কোন দলের উপর, সেটা আমি বলতে চাই না। এখন বলবেন মাসুম ভাই আপনি কি করে বললেন যে বস্তি থেকে ভাড়া করা লোক? আসেন, খালেদা জিয়া কি বলছে আমরা এক নজর শুনে আসি তার বক্তব্যটা। তোমরা কিসের ছাত্র? কেন ছাত্র? তোমরা কেন ছাত্র দল করবে, বা তোমরা যুবদলই বা কেন করবে? যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো মেরিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি। আপনারা খালেদা জিয়ার বক্তব্যটা শুনেছেন। এক বাক্যে যে খালেদা জিয়ার রাজনীতির একজন ছোটখাটো অনুসারী আমি, এটা আমি বারবারই বলি। তিনি বলেছেন ভালো মেধাবী ছাত্রদের দেখতে চান ছাত্র দলে, এবং লোক বৃদ্ধির জন্য বস্তি থেকে যে ভাড়া করে ছাত্রদল যুবদল, এটা বেগম জিয়া জানতেন এবং সেটাই বলছেন। তো আমরা গণমাধ্যমে যে ছবিগুলো দেখেছি হামলার সময়, আমি সেই ছবিগুলো দেখাতে চাই না। আপনারা তাদের চেহারা দেখলে বুঝবেন তারা কি ছাত্র দলের বা ছাত্র, নাকি অছাত্র, নাকি সন্ত্রাসী, নাকি গুন্ডা, নাকি বস্তির লোক। তারা যে বস্তির লোক ভাড়া করে এটা স্বয়ং স্বীকার করলেন কে? বেগম খালেদা জিয়া, তাই তো? আর তো কিছু বলার নেই। বেগম জিয়ার চেয়ে তো বড় বিএনপি আর কেউ হতে পারেননি বা হতে পারবেন না। যদি কেউ হতে চান বুঝতে হবে সমস্যা আছে। দর্শক, এই পরিস্থিতির মধ্যে দুই পক্ষের মারামারিতে এক পক্ষের অর্থাৎ শিবিরের এক ছেলের পায়ের কবজি কেটে ফেলে, কোপ দিয়ে, আমার মনে হয় না যিনি কোপ দিয়েছেন তিনি ছাত্র দলের কেউ। কারণ যারা বই পুস্তক নিয়ে থাকেন বা যারা ছাত্র, তারা আরেকজনের পা কেটে ফেলতে পারে না, তারা সন্ত্রাসী না। যদি বস্তি থেকে ভাড়া করা হয় তবে তারা পারেন, কারণ বস্তির লোকদের কাছে হিতাহিত জ্ঞান বা বিবেক বুদ্ধি থাকে কম। নাম্বার 2, বাংলাদেশের রাজনীতিতে গুপ্তের সংজ্ঞাটা আসলো কোত্থেকে? এক পক্ষের মনে হচ্ছে তো শিবির মূলত বাংলাদেশে নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের সময়, বিএনপি নিষিদ্ধ ছিল না। জামাত শিবির পুরোপুরি নিষিদ্ধ, বাংলাদেশে কোনো জায়গায় জামাত শিবিরের কোনো অফিস খোলা হয়নি। যেহেতু আমরা ওই সময়টা সরকার বিরোধী অবস্থানে ছিলাম, 20 দলীয় জোটের পক্ষেই কাজ করতাম। পক্ষে বলবো কি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সেই পক্ষে থাকতাম। আমাদের নির্দিষ্ট কোনো দলের অবস্থান থাকা উচিত না সাংবাদিকদের, এটা স্পষ্ট করে বলছি। গণতন্ত্রের বিজয়ে বেগম জিয়ার নেতৃত্বে আমরা তখন কাজ করতাম। তিনি আমাকে ভালোবাসতেন, পছন্দ করতেন আমাদের এই সাহসী উদ্যোগের জন্য। কিন্তু অবাক লাগে, এই দুটো দল যারা 20টা বছর একসাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াইটা কি? সে দীর্ঘ লড়াই, 15-16 বছরের লড়াই। এই লড়াইতে বেগম জিয়াকে আমরা হারালাম, এই লড়াইতে অজস্র নেতাকে আমরা হারালাম। কত নেতা গুম খুন ক্রস ফায়ার হইলেন, হিসাব নেই। আমাদের আজকের প্রধানমন্ত্রী 18 বছর বাংলাদেশ থাকতে পারেননি, আসতে পারেননি, নিজের মাকে শেষ সময় দেখতে পারেননি, নিজের ভাইকে দেখতে পারেননি। এর চেয়ে মজলুম আর হয়? বেগম জিয়ার বাড়ির সামনে থেকে যেই বিএনপি ছাত্রদল যুবদল একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আজকে প্রকাশ্যে বগিদা এটা নিয়ে সেটা নিয়ে রাস্তায় নামে। একটা ছোট্ট পরিসংখ্যান দেয়, বিএনপি ক্ষমতায় বসে তার লাস্ট 2 মাসের হিসিবটি আমি আপনাদের দেই, কত দুঃখজনক ব্যাপার। প্রায় 31 জন গত 2 মাসে খুন হয়েছে তাদের হাতে। পত্রিকার তথ্য দিয়ে বলছি, আমার তথ্য না, আমি বাংলাদেশের খবর খুব বেশি দেই না, বলিও না, আমার ভালো লাগে না। পত্রিকায় দেখলাম 31 জন বা 32 জনের মতো খুন হয়েছে নিজেদের কামড়াকামড়িতে। ধর্ষণ হয়েছে প্রায় 14 জন, আপনারা দেখেছেন। চাঁদাবাজির ঘটনা ঘটেছে এই সময় 83টি, শুধু পত্রিকার খবর, এটার বাইরে তো আরো কত অগণিত হতে পারে। 83টি আসছে আপনার চাঁদাবাজির ঘটনা। বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে 154, মানে 150-র অধিক এই ঘটনা ঘটেছে। লুটপাটের ঘটনা ঘটেছে 15 থেকে 20টি। বলেন, আমরা কি বিএনপিকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগের চেহারায় দেখার জন্য? এখন আপনি আমাকে
পাকিস্তানি বলবেন, এটা বলবেন, আমার কিচ্ছু যায় আসে না, আমি এগুলো কেয়ারই করি না। কারণ বিএনপিকে ভালোবাসি অর্থেই না যে বিএনপি কোনো অন্যায় করবে আমি পক্ষপাতিত্ব করব। কারণ বিএনপি থেকে কি আমি সুবিধা নিতে গেছি? কেউ বলতে পারবেন? একজন বুকে হাত দিয়ে বলেন যে বিএনপির নাম ভাঙিয়ে কোনো কিছু করছে? ভালোবাসি অর্থেই না যে আমি আপনার দালালি করব। আপনি অন্যায় করবেন আমি সমর্থন করবো, এইটুকু বুদ্ধি কি আমার মাথায় নেই? আমি অন্যায়কে সমর্থন করি নাই বলে হাসিনার বিরুদ্ধে ছিলাম, স্পষ্ট আমার বক্তব্য। আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পেরেছি, বিএনপির অন্যায়ের বিরুদ্ধে বলবো না? তো আমার পেশাটা সাংবাদিকতা কেন? আমি কি দালাল? অন্যদের মতো দালালি করব? বড় টেলিভিশন লাগবে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো বড় পদ লাগবে? ইম্পসিবল। আমি ওইদিকে যাব না, কখনো যাইনি। গেলে হয়তো সেখানেই আপনারা আমাকে দেখতেন। আমি এখন পর্যন্ত নিজেকে সবকিছুর বাইরে রেখেছি সত্য কথাগুলো বলার জন্য, যাতে আমাকে কেউ দালাল বলতে না পারে। তারপরও যারা দালাল বলবেন, আমি মনে করব তাদের জন্মের সমস্যা আছে, অন্য কারোর বীজ থাকতে পারে। বাবা বাবা না আর কি, বাবার বাহিরে কারোর বীজ থাকলে অনেক সময় ভেজাল সন্তানের জন্ম হয়। দর্শক, যে ছেলেটির পা কেটে ফেলা হয়েছে তিনি ঢাকার হাসপাতালে আছেন। এখন আপনি বলেন যে ছাত্রদল শিবিরের মধ্যে এই সংঘর্ষটা কেন? জনাব তারেক রহমান পার্লামেন্টে কি বলছেন আর ডক্টর শফিক পার্লামেন্টে কি বলছেন, আর আমরা কোন রাজনীতি করছি, আসেন আমরা সেই জায়গা থেকে একটু শুনে আসি। আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? আজকে আমি দর্শক, একজন বিরোধী দলের নেতা, একজন বর্তমান সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বা সংসদ নেতা বক্তব্য শুনেছেন, তারেক রহমানের বক্তব্য শুনেছেন, ডক্টর শফিকের বক্তব্য। বাংলাদেশ যাচ্ছে কোথায়? বাহিরে। তারেক রহমান বিরোধী দলের নেতার, তিনি বললেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিছু প্রস্তাবনা আছে, আমরা বসে সেই প্রস্তাবনাগুলো সরকারকে দেব যাতে করে সরকার বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে। তারেক রহমান বললেন, তাকে স্বাগত জানালেন, ধন্যবাদ জানালেন, বললেন আমরা এটা চাই এবং আমরা বিরোধী দলের সাথে বসবো, তাদের প্রস্তাবনাগুলো দেখব, বাস্তবতার আলোকে এগুলো হলে এগুলো আমরা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে চাই। দিস ইজ পয়েন্ট। এটাই তারেক রহমান, এটাই জিয়া পরিবার। কিন্তু বাকি যারা বাইরে বিএনপি গুপ্ত সুপ্ত নিয়ে রাজনীতি করছেন, এরা হলো আওয়ামী লীগের চামচা। এই যে অনেকে লিখছেন মাসুম ভাই আপনি দালাল, ধন্যবাদ। আপনি আওয়ামী লীগের বীজ, আপনার বাবার নন। আমার যেটা মনে হয় আওয়ামী লীগের বীজগুলি এখানে আসছেন, এখন আমি দেখতে পাচ্ছি। যে তারেক রহমান বাংলাদেশকে চাচ্ছেন অভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি করবেন এবং সেখান থেকে দেশটাকে এগিয়ে নেবেন, যে বিরোধী দল চাচ্ছে সরকারকে সহযোগিতা করতে, সেখানে এই যে কোপাকুপির রাজনীতিটা শুরু করলো কারা? এটা কি বিএনপি? যারা ওন করছেন তাদেরকে বলবো তারা আপনারা বিএনপি না। বাংলাদেশকে আবারও অরাজকতার দিকে নিতে যাচ্ছে বিএনপি, সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এই প্রেক্ষাপটগুলো তৈরি করছে আওয়ামী লীগ।